হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। দেখো, তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সামের কিন্তু ডেট পাবলিশ হয়ে গেছে। তাই কিন্তু এরপর থেকে আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য কিন্তু পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সামের জন্য কিন্তু প্রতিনিয়ত একটি করে জিকে ক্লাস আসবে, ঠিক আছে, যেগুলো তোমাদের কিন্তু নেক্সট এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখো আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কার্বাইড গ্যাস বাতিতে কোন গ্যাস জ্বলে? কার্বাইড গ্যাস বাতিতে কোন গ্যাস জ্বলে? সঠিক উত্তর আমাদের অপশন 2, অ্যাসিটিলিন গ্যাস জ্বলে কার্বাইড গ্যাস বাতিতে। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, কার্বাইড বাতি অ্যাসিটিলিন গ্যাস ল্যাম্প নামেও পরিচিত। এটি ক্যালসিয়াম কার্বাইড এবং জলের সাথে এর প্রতিক্রিয়া দ্বারা চালিত হয়। মানে ক্যালসিয়াম কার্বাইড ও জলের সাথে বিক্রিয়া করে কিন্তু এই আমাদের অ্যাসিটিলিন গ্যাস ল্যাম্প এটা কিন্তু চলে, এবং এই বিক্রিয়ায় অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে, যা একটি পরিষ্কার সাদা শিখায় কিন্তু পড়ে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে একটা কার্বাইড বাতি। দেখো নেক্সট আমাদের 2 নম্বর প্রশ্ন রয়েছে, সবচেয়ে হালকা ধাতুর নাম কি? সবচেয়ে হালকা ধাতুর নাম কি? সঠিক উত্তর আমাদের অপশান 4, লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতুর নাম। ঠিক আছে, এখানে তোমরা মনে রাখবে, দেখো সবচেয়ে হালকা গ্যাস বা অধাতু হচ্ছে আমাদের হাইড্রোজেন। ঠিক আছে, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আমাদের হিলিয়াম, এবং সবচেয়ে হালকা ধাতু হচ্ছে আমাদের লিথিয়াম। ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড সবচেয়ে ভারী ধাতু হলো অসমিয়াম। অসমিয়াম হচ্ছে সবচেয়ে ভারী ধাতু। অ্যান্ড সবচেয়ে নরম ধাতু হচ্ছে আমাদের সিজিয়াম, এবং সবচেয়ে শক্ত ধাতু হচ্ছে টাংস্টেন। ঠিক আছে, বাট সবচেয়ে শক্ত অধাতু হলো হীরা। হীরা হচ্ছে সবচেয়ে শক্ত অধাতু। হীরা একটি অধাতু, মনে রাখবে। ঠিক আছে, অ্যান্ড সবচেয়ে শক্ত ধাতু হচ্ছে আমাদের টাংস্টেন। অ্যান্ড তোমাদেরকে এখানে আমি আরও বলে দিই যে আমাদের সোডিয়াম এবং পটাশিয়াম হলো দুটি নরম ধাতু, যা কিন্তু ছুরি দিয়েও কাটা যায়। ঠিক আছে, সোডিয়াম এবং পটাশিয়ামকে কিন্তু ছুরি দিয়েও কাটা যায়, মনে রাখবে। অ্যান্ড দেখে না, এখানে পারদ, ফ্রান্সিয়াম, সিজিয়াম, গ্যালিয়াম এবং রুবিডিনিয়াম এই ধাতুগুলির ঘরের তাপমাত্রায় বা তার কাছাকাছি তাপমাত্রাও কিন্তু তরল থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা তরল অধাতু, মনে রাখবে। পারদ, ফ্রান্সিয়াম, সিজিয়াম, গ্যালিয়াম, রুবিডিনিয়াম এগুলো কিন্তু হোম টেম্পারেচার বা ঘরের কাছাকাছি তাপমাত্রায় সমস্তই কিন্তু তরল কিন্তু ধাতু। ঠিক আছে, দেখো নেক্সট আমাদের 3 নম্বর প্রশ্ন রয়েছে, পায়রার ফুসফুসে কয়টি বায়ুথলি থাকে? পায়রার ফুসফুসে কয়টি বায়ুথলি থাকে? সঠিক উত্তর আমাদের পায়রার ফুসফুসে 9টি অতিরিক্ত বায়ুথলি থাকে। ঠিক আছে, এটা পায়রার একটা অভিযোজনের কিন্তু বৈশিষ্ট্য, মনে রাখবে। দেখো 4 নম্বর প্রশ্ন, ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশক লাইন কোনটি? কোনটি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশক লাইন? সঠিক উত্তর রেড ক্লিফ লাইন হচ্ছে ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশক লাইন। কোন অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে কিন্তু এটা বারবার আসে। কোন অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়? সঠিক উত্তর অপশন এ, ছোটনাগপুর মালভূমিকে বলা হয় আমাদের ভারতের খনিজ ভাণ্ডার। ঠিক আছে, দেখে নাও, ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়, কারণ ভারতে উৎপাদিত বেশিরভাগ খনিজ এই মালভূমি অঞ্চলে উৎপাদিত হয়। এই অঞ্চলে প্রধান কয়লা খনিগুলি হলো ঝরিয়া, রানীগঞ্জ, তালচের, গিরিডি, ধানবাদ প্রভৃতি। ঠিক আছে, মনে রাখবে। দেখে নাও, আমাদের ছোটনাগপুর মালভূমি এটা ভারতের কিন্তু এই অংশে অবস্থিত। ঠিক আছে, যেটা আমাদের বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং উড়িষ্যা এবং বেঙ্গলের কিছুটা অঞ্চল জুড়ে কিন্তু পড়ে। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন হচ্ছে, মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? মানবদেহের কোন অঙ্গ থেকে ইউরিয়া উৎপন্ন হয়? সঠিক উত্তর মানবদেহের যকৃৎ থেকে আমাদের ইউরিয়া উৎপন্ন হয়। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিয়ে দেখো, ইউরিয়া যকৃতে উৎপাদিত হয় এবং এটি অ্যামাইনো অ্যাসিডের একটি বিপাকে উৎপন্ন হয়। ঠিক আছে, মনে রাখবে, যকৃতে উৎপন্ন হয় এবং অ্যামাইনো অ্যাসিডের বিপাকে কিন্তু এটা কিন্তু উৎপন্ন হয়। অ্যামাইনো অ্যাসিডের ভাঙনে অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়। কিছু নাইট্রোজেন যৌগের জৈব সংশ্লেষণে ব্যবহৃত হয়। অতিরিক্ত অ্যামোনিয়াম আয়ন ইউরিয়াতে পরিণত হয়। তো অ্যামাইনো অ্যাসিডের ভাঙনে প্রথম আমাদের অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়, এবং এই অ্যামোনিয়াম আয়ন থেকেই কিন্তু আমাদের ইউরিয়া রূপান্তরিত হয়। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ হিসেবে কিন্তু ইউরিয়া প্রস্তুত হয়েছিল। এটা এক্সামে আসে যে পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ কোনটি, তো সেটা হচ্ছে আমাদের ইউরিয়া। ঠিক আছে, এবং এটা আবিষ্কার করেন কে? তিনি হচ্ছেন ফ্রেডরিক হোলার। ফ্রেডরিক হোলার ইউরিয়া আবিষ্কার করেন। ঠিক আছে, অ্যান্ড ইউরিয়ার সংকেত কি? সেটা হচ্ছে CONH2NH2। ঠিক আছে, দেখো এটা CONH2 হচ্ছে আমাদের ইউরিয়ার সংকেত, মনে রাখবে। দেখো 7 নম্বর প্রশ্ন হচ্ছে, সূর্যগ্রহণের সময় সূর্যের নিচের কোন অংশটি দেখা যায়? সূর্যগ্রহণের সময় সূর্যের নিচের কোন অংশটি দেখা যায়? সঠিক উত্তর অপশন বি, সূর্যগ্রহণের সময় সূর্যের কিন্তু করোনা স্তরটি আমরা দেখতে পাই। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন গ্রহের উপগ্রহের নাম ট্রিটন? ট্রিটন কোন গ্রহের উপগ্রহের নাম? সঠিক উত্তর আমাদের নেপচুন। নেপচুন গ্রহের উপগ্রহের নাম হচ্ছে কিন্তু আমাদের ট্রিটন। ঠিক আছে, মনে রাখবে। সবচেয়ে বেশি কফি উৎপাদক দেশ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা ছোটোবেলা থেকেই প্রশ্নটি করছে। সবচেয়ে বেশি কফি উৎপাদক দেশ কোনটি? সঠিক উত্তর ব্রাজিল কিন্তু
কফির পাত্র বলা হয়, ব্রাজিলকে বলা হয় কফির পাত্র, এবং এখানে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু কফি উৎপাদক দেশ। কোন দেশকে তামার দেশ বলা হয়? তামার দেশ বলা হয় কোন দেশকে? বা কপার কান্ট্রি, তামার দেশ বা কপার কান্ট্রি বলা হয় কোন দেশকে? সঠিক উত্তর অপশন 4, জাম্বিয়াকে বলা হয় তামার দেশ বা কপার কান্ট্রি। ঠিক আছে, দেখো বিশ্বের শীর্ষস্থানীয় তামা উৎপাদনকারী দেশ হচ্ছে চিলি। চিলিতে সবচেয়ে বেশি তামা উৎপাদন করা হয়। বাট জাম্বিয়া এবং যুক্তরাষ্ট্রের মিশিগান এর একটি এলাকাকে তামার দেশ বা কপার কান্ট্রি বলা হয়। ঠিক আছে, জাম্বিয়া এবং যুক্তরাষ্ট্রের মিশিগান এর একটি এলাকাকে বলা হয় কপার কান্ট্রি বা তামার দেশ। ঠিক আছে, অ্যান্ড বিশ্বের সবচেয়ে বেশি তামা উৎপন্ন করে চিলি, অ্যান্ড ভারতের মধ্যে সবচেয়ে বেশি তামা উৎপাদন করে মনে রাখবে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 11 নম্বর প্রশ্ন হচ্ছে ভিসুভিয়াস আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত? ভিসুভিয়াস আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর আমাদের ইটালিতে অবস্থিত ভিসুভিয়াস আগ্নেয়গিরি। দেখো আমাদের এই প্লেলিস্টে কিন্তু তোমাদের অনেক রকমের প্রশ্ন করানো হবে। ঠিক আছে, এখান থেকে তোমাদের কিন্তু 90 থেকে 85% কমন তোমরা কিন্তু এই প্লেলিস্টের কিন্তু প্রশ্ন থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু এই প্লেলিস্টটা বা আমাদের ক্লাসগুলো কিন্তু পিএসসি ক্লার্কশিপ এক্সাম হওয়ার আগে পর্যন্ত কিন্তু রেগুলার কিন্তু ফলো রাখবে। ঠিক আছে, দেখো 12 নম্বর প্রশ্ন হচ্ছে অন্নপূর্ণা পর্বত শৃঙ্গটি কোন দেশের অন্তর্গত? অন্নপূর্ণা পর্বত শৃঙ্গটি কোন দেশের অন্তর্গত? সঠিক উত্তর আমাদের নেপালের অন্তর্গত কিন্তু অন্নপূর্ণা পর্বত শৃঙ্গটি। ঠিক আছে, এর নেপালের সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে মাউন্ট এভারেস্ট। দেখো 13 নম্বর প্রশ্ন নিউ ইয়র্ক শহরের পূর্ব নাম কী ছিল? নিউ ইয়র্ক শহরের পূর্ব নাম কী ছিল? সঠিক উত্তর নিউ আমস্টারডাম ছিল নিউ ইয়র্ক শহরের পূর্ব নাম। দেখো নিউ ইয়র্ক শহর দ্য বিগ আপেল বা বিশ্বের রাজধানী নামও কিন্তু পরিচিত। তাহলে বিশ্বের রাজধানী কি? সেটা হচ্ছে নিউ ইয়র্ক। এটি হাডসন নদীর তীরে অবস্থিত, এটা ইম্পর্ট্যান্ট, এটা হাডসন নদীর তীরে অবস্থিত। আয়তনে এটি বিশ্বের সবচেয়ে বড় মহানগর। আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মহানগর হচ্ছে আমাদের নিউ ইয়র্ক। অ্যান্ড টাইমস স্কোয়ার, ওয়াল স্ট্রিট, সেন্ট্রাল পার্ক, ঠিক আছে, বুক লাইন ব্রিজ, ঠিক আছে, অ্যান্ড রয়েছে আমাদের স্ট্যাচু অফ লিবার্টি, এগুলো সমস্তই কিন্তু নিউ ইয়র্ক অবস্থিত। তাই কিন্তু নিউ ইয়র্ক আমাদের ফেমাস। ঠিক আছে, দেখো নেক্সট, দেখো 14 নম্বর প্রশ্ন বলেছে বিশ্বের কোন শহরের জনঘনত্ব সবচেয়ে বেশি? কোন শহরের জনঘনত্ব সবচেয়ে বেশি? পপুলেশন ডেন্সিটি সবচেয়ে বেশি কোন শহরে? সঠিক উত্তর মনে রাখবে সেটা হচ্ছে আমাদের, এটা আগেকার প্রশ্ন ছিল, বাট বর্তমানে এটা কিন্তু তখন এটা কিন্তু মোনাকো হতো, বাট এখন কিন্তু এটা সঠিক উত্তর হবে আমাদের মেনিলা। ঠিক আছে, ফিলিপাইন্সের। ঠিক আছে, মেনিলা, যেটা আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর, যেখানে ফিলিপাইন্সের মেনিলাতে কিন্তু আমাদের সবচেয়ে বেশি জনঘনত্ব রয়েছে বর্তমানে। ঠিক আছে, দেখো এখানে তোমাদেরকে ডিটেলস আমি বলে দিচ্ছি যে বিশ্বের, এখানে অনেক কিন্তু তোমাদের কনফিউজ হয় এই প্রশ্নগুলো থেকে। ঠিক আছে, তো তোমরা মনে রাখবে বিশ্বের সবচেয়ে বড় মহানগর জনসংখ্যার দিক থেকে কিন্তু টোকিও, এখানে প্রায় 37 মিলিয়ন জনসংখ্যা বর্তমানে। ঠিক আছে, অ্যান্ড বিশ্বের দ্বিতীয় বড় মহানগর জনসংখ্যার দিক থেকে সেটা হচ্ছে দিল্লি, এখানে প্রায় আমাদের 34 মিলিয়ন জনসংখ্যা বর্তমানে। ঠিক আছে, অ্যান্ড বিশ্বের সবচেয়ে বড় মহানগর জনঘনত্বের দিক থেকে সেটা হচ্ছে আমাদের মেলিনা, ফিলিপাইন্সের। ঠিক আছে, এটাই আমাদের প্রশ্নের উত্তর। অ্যান্ড তোমরা মনে রাখবে ভারতের সবচেয়ে বড় মহানগর হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে দিল্লি। দিল্লি হচ্ছে ভারতের সবচেয়ে বড় মহানগর। ঠিক আছে, আগে মুম্বাই ছিল, বাট বর্তমানে দিল্লি। অ্যান্ড বিশ্বের সবচেয়ে বড় কিন্তু মহানগর আমাদের আয়তনের দিক থেকে সেটা তো নিউ ইয়র্ক, সকলে জানে। ঠিক আছে, দেখো নেক্সট, দেখো 15 নম্বর প্রশ্ন হচ্ছে কোন দিনটিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বলা হয়? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বা ইন্টারন্যাশনাল লিটারেসি ডে আমরা কবে পালন করি? মনে রাখবে 28 সেপ্টেম্বর আমরা পালন করি ইন্টারন্যাশনাল লিটারেসি ডে বা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ঠিক আছে, অ্যান্ড মনে রাখবে আমাদের 23 এপ্রিল আমরা পালন করি ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, 23 এপ্রিল। এটা তোমাদের এক্সামে আসছে, তোমরা কিন্তু মনে রাখবে। দেখো নেক্সট, রক্তে অবস্থিত নিম্নলিখিত কোন উপাদানটি শ্বাসকার্যের হার নিয়ন্ত্রণ করে? রক্তে অবস্থিত নিম্নলিখিত কোন উপাদানটি শ্বাসকার্যের হার নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের শ্বাসকার্যের হার নিয়ন্ত্রণ করে। দেখো 17 নম্বর প্রশ্ন বিশ্ব ফুটবল শুরু হয় কবে? কবে বিশ্ব ফুটবল শুরু হয়েছিল? মানে বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছিল কবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে বারবার এসেছে। বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছিল মনে রাখবে 1930 সালে কিন্তু বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছিল। ঠিক আছে, অ্যান্ড দেখে নাও আমাদের 1930 সালে ফিফা বিশ্বকাপ ছিল প্রথম অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ। এটি উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল এবং দল ছিল এটাতে কিন্তু 13টি এবং ম্যাচ হয়েছিল টোটাল 18টি। ঠিক আছে, অ্যান্ড এটা চ্যাম্পিয়ন ছিল উরুগুয়ে এবং রানার আপ ছিল কিন্তু আর্জেন্টিনা। খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড শীর্ষ গোলদাতা ছিল কে? সেটা ছিল গিয়েরমো এস্তাবিলে। ঠিক আছে, অ্যান্ড আর্জেন্টিনার থেকে কিন্তু ইনি ছিল এবং 8টা গোল করেছিল। অ্যান্ড ফিফায়ের সদর দপ্তর মনে রাখবে সেটা হচ্ছে সুইজারল্যান্ডের জুরিকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড বর্তমানে প্রেসিডেন্ট ফিফায়ের কে? তিনি হচ্ছেন জিয়ানি ইনফান্তিনো।
অ্যান্ড মনে রাখবে 2026 বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে, যেটা 23তম বিশ্বকাপ, সেটা হবে আমাদের কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে, ঠিক আছে। এবং এছাড়াও তোমাদের বিশ্বকাপ ফুটবল রিলেটেড কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে বলে দিই, তোমরা মনে রাখবে বিশ্বের প্রথম ফুটবল বিশ্বকাপ মানে ফুটবল ক্লাব হচ্ছে আমাদের শেফিল্ড ফুটবল ক্লাব। মনে রাখবে বিশ্বের প্রথম ফুটবল ক্লাব শেফিল্ড ফুটবল ক্লাব, যেটা 1857 সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়। এবং 1848 সালে ব্রিটিশরা ভারতে ফুটবল চালু করেছিলেন। ভারতের প্রথম ক্লাব ডালহৌসি ক্লাব, ঠিক আছে, মনে রাখবে ভারতের প্রথম ক্লাব কি, সেটা হচ্ছে ডালহৌসি ক্লাব, যেটা কিন্তু ব্রিটিশরা ভারতে প্রথম চালু করেছিলেন, ঠিক আছে। অ্যান্ড আধুনিক ফুটবলের উদ্ভব হয় কিন্তু ইংল্যান্ডে, মনে রাখবে আধুনিক ফুটবল খেলার উদ্ভব হয় ইংল্যান্ডে। দেখো নেক্সট, বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম রচনা করেন জাকির হোসেন কমিটি, এটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম রচনা করেছিলেন জাকির হোসেন কমিটি, এটা কত খ্রিস্টাব্দে গঠিত হয়? মনে রাখবে জাকির হোসেন কমিটি এটা গঠিত হয় আমাদের 1937 সালে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দেখে নাও আমাদের এখানে কিছু প্রশ্নের উত্তর। 1937 সালে গান্ধীজি মৌলিক জাতীয় শিক্ষার ওয়ার্ধা স্কিম নামে পরিচিত একটি স্কিম তৈরি করেছিলেন। ওয়ার্ধা স্কিম তৈরি করেছিলেন 1937 সালে গান্ধীজি, ঠিক আছে। ওয়ার্ধা প্রকল্পের সুপারিশ বাস্তবায়নের জন্য জাকির হোসেনের সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল, যার নামেই ছিল আমাদের জাকির হোসেন কমিটি, বা এটাকে আমরা বলি বেসিক ন্যাশনাল এডুকেশন কমিটি, যেটা 1937 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। কমিটির দেওয়া জমা রিপোর্ট কিন্তু মার্চ 1938 সালে কিন্তু প্রকাশিত হয়। এই কমিটির দ্বারা যেটা রিপোর্ট জমা করা হয়েছিল সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল মার্চ মাসের 1938 সালে, ঠিক আছে, যেটা ওয়ার্ধা শিক্ষা প্রকল্প হিসেবে কিন্তু পরিচিত হয়। এবং এটার কিন্তু সুপারিশ কী ছিল, সেটা ছিল আমাদের 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য বাধ্যতামূলক কিন্তু শিক্ষা দেওয়া উচিত তাদের, ঠিক আছে। অ্যান্ড মাতৃভাষায় তাদের কিন্তু শিক্ষা দেওয়া হবে। অ্যান্ড শিক্ষাকে কেন্দ্রীভূত করা উচিত উৎপাদনশীল কাজের উপর, ঠিক আছে, এটাই ছিল এই ওয়ার্ধা প্রকল্পের কিন্তু দাবি, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, জাকির হোসেন খান ছিলেন একজন ভারতীয় শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ, যিনি কিন্তু 1967 থেকে 1969 সাল পর্যন্ত তার মৃত্যু পর্যন্ত ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে প্রথম রাষ্ট্রপতি হিসেবে কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। তো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে? তিনি হচ্ছেন ডক্টর জাকির হোসেন, ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট, প্রাচীনকালে কোন দেশের আবাসিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল? প্রাচীনকালে কোন দেশে আবাসিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল? মনে রাখবে প্রাচীনকালে কিন্তু আমাদের ভারতে নয়, মিশরে কিন্তু আমাদের আবাসিক শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রচলিত ছিল। একজন শিক্ষকের দক্ষতা বিচার হয় কিভাবে একজন শিক্ষকের দক্ষতা বিচার হয়? ছাত্রদের প্রয়োজনে লাগা, মানে আমাদের শিক্ষকটি কীরকম ছাত্রদের প্রয়োজনে লাগছে সেটার উপরেই কিন্তু একজন শিক্ষক কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। তো তার দক্ষতা কিন্তু এভাবে বিচার হয়। কোথায় রাত্রিবেলা রামধনু দেখা যায়? রামধনু দেখা যায় কোথায়? সঠিক উত্তর আমাদের অপশন 3, হাওয়াই দ্বীপে কিন্তু রাত্রিবেলা রামধনু দেখা যায়। লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? লোহিত রক্তকণিকা বা আরবিসি এর আয়ু কতদিন? সঠিক উত্তর 120 দিন হচ্ছে লোহিত রক্তকণিকার আয়ু, ঠিক আছে। দেখো মানবদেহের রক্তে প্রধানত 3 ধরনের রক্তকণিকা থাকে, যথা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। এদের মধ্যে লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন, শ্বেত রক্তকণিকার আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন এবং অনুচক্রিকার আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন, ঠিক আছে। অ্যান্ড আরবিসি মানে হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা, এগুলোকে এরিথ্রোসাইটও কিন্তু বলা হয়। অ্যান্ড আরবিসি অস্থিমজ্জাতে কিন্তু গঠিত হয়, ঠিক আছে, মনে রাখবে লোহিত রক্তকণিকা কিন্তু আমাদের অস্থিমজ্জায় কিন্তু উৎপন্ন হয় এবং এর ধ্বংস হয় যকৃত প্লীহাতে, ঠিক আছে। তাই কিন্তু প্লীহাকে আরবিসি এর কবরস্থান বলা হয়। তাহলে আরবিসি এর কবরস্থান কাকে বলা হয়? সেটা হচ্ছে প্লীহাকে, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, বেশিরভাগ স্তন্যপ্রায়ী প্রাণীর মধ্যে লোহিত রক্তকণিকা কিন্তু নিউক্লিয়াস বর্জিত এবং আকৃতিতে বাইকনকেভ, ঠিক আছে, বাইকনকেভ। অ্যান্ড তোমাদেরকে এখানে বলে দিই, শিকড় লোহিত রক্তকণিকার গড়াও কিন্তু মাত্র 10 থেকে 20 দিন, ঠিক আছে, মনে রাখবে। দেখো 23 নম্বর প্রশ্ন হচ্ছে, পাকিস্তান সীমান্তে পাহারারত সেনাদের কী বলা হয়? পাকিস্তান সীমান্তে পাহারারত সেনাদের কী বলা হয়? মানে পাকিস্তানি সেনাদের, ঠিক আছে, এটা ভারতীয় সেনাদের নয়। তো পাকিস্তানি সীমানাতে যে সমস্ত পাকিস্তানি সেনা পাহাড় দেয় তাদের বলা হয় রেঞ্জার্স, ঠিক আছে, পাকিস্তানি রেঞ্জার্স, ঠিক আছে। পাকিস্তানের সীমানাতে যে সমস্ত পাহারা দেয় যারা, তাদের বলা হয় পাকিস্তানি রেঞ্জার্স, ঠিক আছে, মনে রাখবে। শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি? শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি? শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের মহাবলী গঙ্গা। জুতো শিল্পের জন্য বিখ্যাত বাটা কোন দেশের কোম্পানি? বাটা কোন দেশের কোম্পানি? বাটা খুবই পপুলার একটা জুতো কোম্পানি। তো বাটা হচ্ছে আমাদের মনে রাখবে কানাডার কোম্পানি বাটা, ঠিক আছে। আজকে প্রশ্নগুলি ছিল, তোমাদের ক্লাসটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, ঠিক আছে। ওকে বাই, সকলে ভালো থাকবে, ঠিক আছে, গুড নাইট।